শুভ দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে এজমালি সম্পত্তি একজন, অর্থাৎ এজমালি সম্পত্তির যে মালিকরা তাদের মধ্যে যে কোনো একজন তিনি কি তার সুবিধা মতো যে কোনো একটা জায়গা থেকে জমি নিজের ইচ্ছা মতো বিক্রি করতে পারে কিনা, এই বিষয়টা নিয়ে একটা আলোচনা করব। এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হলে আমি কয়েকটা পয়েন্ট উল্লেখ করব, আইনগত দিক থেকে কয়েকটা দিক আপনাদের সামনে উত্থাপন করব। এরপর আমি সমাধান দেব যে আসলে সে বিক্রি করতে পারে না পারে না। আপনারা ভিডিওটি স্কিপ না করে একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে একটু দেখবেন, খুব বেশি সময় নেব না। দর্শক, প্রথমে আলোচনা করব যে ধরুন আপনারা 6-7 ভাই আছেন, বোন আছেন, তো বাবা অনেক সম্পত্তি রেখে গেছে। এখন আপনাদের যে কোনো এক ভাই সে আপনাদের বলতেই পারে যে আমি এখান থেকে খাবো, এখান থেকে ভোগ দখল করছি রাস্তার পারে থেকে, আমি এখান থেকে এই সম্পত্তিটি বিক্রি করে দেব, এরকম মানে তার মানে কথাবার্তা। তো এই কথাবার্তাটা আপনারা এটি মেনে নিলে ভালো, যেহেতু নিজের ভাই, আপনি যদি মানতেও পারেন এটা আপনাদের ব্যাপার। আবার অনেকে আছে নাও মানতে পারে। যদি মেনে নেন তাহলে কোনো সমস্যা নেই, আর যদি না মানেন তাহলে কি করার। তো আসলে ফার্স্টে আলোচনা করব যে আসলে সে কি পারে কিনা। আসুন, 1908 সালের যে রেজিস্ট্রেশন অ্যাক্ট আছে তার 17 ধারাতে কিন্তু বন্টননামা রেজিস্ট্রি করার বাধ্যতামূলক করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে দর্শক, 1950 সালের আমাদের একটি আইন আছে, সেটি হচ্ছে SA&T অ্যাক্ট, অর্থাৎ জমিদের অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950। এই আইনটার 143 নম্বর ধারার বি উপধারাতে এরকম বলা আছে যে যদি কেউ উত্তরাধিকার সম্পত্তি ভোগ দখল করতে চায় তো তারা যেন তাদের মধ্যে একটি আপোষ বন্টননামা দলিল করে নেন। তো আপনারা ওয়ারিশ সম্পত্তি খাচ্ছেন, এই ধারা মতে আপনাদের মধ্যে একটি আপোষ বন্টন দলিল থাকতে হবে এবং সেই বন্টননামা দলিলটা অবশ্যই রেজিস্ট্রি করে নিতে হবে ওই যে রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 এর 17 ধারা মতে। আচ্ছা, এরপরে সেই রেজিস্ট্রি দলিলটা নিয়ে, রেজিস্ট্রি বন্টননামা দলিলটা নিয়ে এসিল্যান্ড মহোদয়ের কাছে নামজারির আবেদন দিলে তিনি আপনাদের প্রত্যেকের নামে ওই যে বন্টননামা দলিলটা সেই মতে একটি প্রত্যেকের নামে আলাদা আলাদা খতিয়ান খুলে দেবে। আচ্ছা, এটা গেল হচ্ছে দুটো আইনের কথা বললাম, আইনগত মতামত আর কি। আচ্ছা, এখন বলতে পারেন যে এরকম তো হরহ হয়েছে যে এজমালি সম্পত্তি কিন্তু যে কেউ কিন্তু যে কোনো একটা জায়গা থেকে তার সুবিধা মতো হয়তো ভোগ করতো, সুবিধা মতো জায়গায় সে বিক্রি করে দিয়েছে, প্রকাশ্যে হোক আর গোপনে হোক, ভাইদের জানিয়ে হোক বা না জানিয়ে হোক, সে এই কাজটি করে ফেলেছে। এখন তাহলে উপায়টা কি? উপায় কি? আপনাদের যে বাড়ি আছে, ধরুন 100% বাড়ি আছে, আপনারা সব মিলে 10 জন আছেন, তো আপনাদের সবাই মিলে 10% করে পড়ে। তো এক ভাই করছে কি যে সে বাড়ি থেকেই তার অংশটুকু বিক্রি করে দিয়েছে, একটা সুন্দর একটা রাস্তা সাইডের থেকে বাইরের একটা লোকের কাছে বিক্রি করেছে। সে তো বাইরের লোক, সে তো আপনাকে পথ হতে একদম মেরে সে ঘর বাড়ি তুলবে। তাহলে এখন উপায়টা কি? এখন উপায়টা আসলে দুটো উপায় আছে। প্রথমত, আপনি সেই লোকটার বিরুদ্ধে একটি ইনজাংশন জারি করতে হবে, অর্থাৎ নিষেধাজ্ঞা মামলা জারি করতে হবে, সে যেন এখানে না আসতে পারে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ওই যে লোকটা আছে, যে লোকটা তৃতীয় ব্যক্তি আর কি, আপনাদের ফ্যামিলির কেউ না, ওই লোকটাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বাটোয়ারা মামলা করতে হবে, বাটোয়ারা মামলা 4 ধারা। তো এই যে বাটোয়ারা মামলা না করলে কিন্তু তিনি এখানে আসতে পারবে না। আমি মনে হয় যে ক্লিয়ার করতে পেরেছি। অর্থাৎ আপনারও যেমন একটা কাজ আছে যে তাকে নিষেধাজ্ঞা দেওয়া, এবং তারও একটা কাজ আছে যে বাটোয়ারা মামলা করা। কোর্ট ডিসিশন নেবে যে সে এখানে আসতে পারবে না পারবে না। এখানে আরও কিছু ফ্যাক্টর আছে যে সেই যে ছোট ভাইটা যে বিক্রি করে ফেলেছে, সে আসলে কতদিন ধরে সেখানে দখলে ছিল, এটাও একটা ফ্যাক্টর। আচ্ছা, এটা গেল আইনগত মতামতের দিক থেকে। এখন আসি, এই গত ফেব্রুয়ারি মাসে একটি পরিপত্র জারি হয়েছে যে এজমালি সম্পত্তি আপনারা যে কেউ কোনো একটা অংশ থেকে, কোনো একটা এক খণ্ড জমি থেকে
কিছু অংশ জায়গা আপনি আলাদা করে বিক্রি করতে পারবেন নাকি, নামজারি করতে পারবেন কিনা, এই ব্যাপারে গত ফেব্রুয়ারি মাসের 11 তারিখ 2025 সাল একটা পরিপত্র জারি করা হয়েছে যে উত্তরাধিকার সূত্রে যারা জমি পেয়েছেন তারা কিভাবে সম্পত্তিটা মানে ভোগ দখল করবেন। প্রথমত আপনারা সবাই মিলে যদি একত্রে সিদ্ধান্ত নেন যে আমাদের যে 100% জায়গা আছে আমরা 8-10 ভাই যতগুলো ওয়ারিশ আছি সবাই মিলে একত্রে সেল দিব, পারবেন। অর্থাৎ আপনাদের সবাই মিলে একত্রে নামজারি করতে হবে। একত্রে মানে একটা নামজারি করতে হবে। একটা নামজারি করলে, নামজারি করা মানে হচ্ছে আপনারা সেল করতে পারবেন। আচ্ছা, এখন 2 নম্বর যে ক্লজটা আছে খ নম্বরে, সেখানে বলা আছে যে কিন্তু যদি কেউ যে কোনো একটা সম্পত্তি সে নিজের ইচ্ছে মতো সুবিধা মতো সে নিজের নামে নামজারি করে কোনো উদ্দেশ্যে সে নামজারি করতে চায়, অর্থাৎ বিক্রি করতে চায়, হস্তান্তর করতে চায়, সে কি পারবে কিনা, বা তার প্রত্যেকটা যে বাবার যে ওয়ারিশ আছে প্রত্যেকটা দাগে দাগে তো সবারই ওয়ারিশ আছে, তাহলে প্রত্যেকটা দাগে দাগে সে সম্পত্তি ভাগ করে নিতে পারবে কিনা, নিয়ে সে হস্তান্তর করতে পারবে কিনা, বা যে কোনো একটা খণ্ড আছে যে খণ্ডের থেকে সামান্য একটা অংশ সে হয়তো বললো যে আমি খুব বিপদে পড়েছি, আমি এই জমিটা বিক্রি করে আমি মানে আমার চিকিৎসা করব বা আমি মেয়ের বিয়ে দিব, এরকম নানাবিধ কাহিনী, অথবা আমি এই জিনিসটা বিক্রি করে আমি একটু কিংবা ব্যাংকে একটু লোন করব, এরকম সে পারবে কিনা? না দর্শক, এরকম পারবে না। সেখানে বলা আছে যে যদি কেউ তার নিজের অংশ এক খণ্ড হোক বা 2 খণ্ড হোক, নিজের যে প্রাপ্যতা সেই আনুপাতিক যে হিস্সা, সেই হিস্সা অনুসারে যদি সে তার অংশ আলাদা করতে চায় তাহলে তার বন্টননামা দলিল লাগবে। যদি প্রত্যেকটা দাগে দাগে সে নিতে চায় আলাদা করে খণ্ড করে, তাহলে তার বন্টননামা লাগবে। অর্থাৎ সবাই মিলে আপনারা একত্রে কাজ করতে পারবেন, একত্রে একটা নামজারি করতে পারবেন, কিন্তু যখনই কেউ আলাদা করে নিজের নামে খাজনা দিতে চাইবে, নিজের এক খণ্ড জমি নিজের নামে নামজারি করতে চাবে, বিক্রি করতে চাবে, সে কিন্তু পারবে না। তার মানে কি হলো দর্শক? তার মানে হলো যে উত্তরাধিকার সম্পত্তিগুলো, ওয়ারিশ সম্পত্তিগুলো বা এজমালি, ওয়ারিশ সূত্রে যে এজমালির কথা বলতেছি আমি, এজমালি তো 2 ধরনের হতে পারে, একটা হলো ক্রয় সূত্রে এজমালি আর একটা হচ্ছে ওয়ারিশ সূত্রে এজমালি। তো আজকের আলোচনাটা হচ্ছে ওয়ারিশ সূত্রে এজমালি। তো ওয়ারিশ সূত্রে যারা এজমালি সম্পত্তি খান তারা কিন্তু সুবিধা মতো আপনার যে কোনো একটা জায়গার থেকে আপনি ইচ্ছা করে বিক্রি করতে পারবেন না। এটাই আমি মানে আপনাদের সামনে উত্থাপন করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ।